হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমার সামনে হাজির হয়ে গেলাম আবার একটা নতুন ব্লগে। তাই শুরুতেই অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে দশম শ্রেণী নদীর বিদ্রোহ গল্পটি আলোচনা করব। মূল যে বিষয়বস্তু মানিক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছেন এই গল্পের মধ্য দিয়ে, যে বার্তা প্রেরণ করেছেন, সেটাই তোমাদের সামনে শেয়ার করব খুব সংক্ষিপ্ত আকারে। তবে শুরু করছি। নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গল্পটির উৎস, আলোচ্য ছোট গল্পটির উৎস মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থ থেকে, যেটি শ্রাবণ 1346-এ প্রকাশ পেয়েছিল। এই গল্পের বিষয় সংক্ষেপ। নদীর বিদ্রোহ গল্পে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় নদের চাঁদ চরিত্রটির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন একটি সাধারণ মানুষের প্রতি নদীর ভালোবাসাকে। নদী যেন এই গল্পে জীবন্ত হয়ে ধরা দিয়েছে তার চোখে। আর নদের চাঁদের কাছে নদী হয়ে উঠেছে তার পরমাত্মীয়ের মতো, নিকট আত্মীয়র মতো। সে যেমন ভালোবেসেছে তার দেশের ক্ষীণস্রোতা নদীটিকে, ঠিক তেমনই ভালোবেসেছে স্টেশন মাস্টারি করতে এসে দেখা প্রশস্ত জলপূর্ণ নদীটিকেও তিনি ভালোবেসেছেন। নদের চাঁদ এই গল্পে একজন স্টেশন মাস্টার। নদীর সঙ্গে তার আত্মার যোগ যেমন জন্ম থেকেই, কারণ এই নদীর ধারেই তার জন্ম, নদীর ধারেই সে মানুষ হয়েছে। চিরদিন সে নদীকে ভালোবেসেছে। তার শৈশব, কৈশোর এবং যৌবন প্রতিটি মুহূর্তই তার নদী তার সঙ্গী। নদীর সঙ্গে একাত্ম হয়ে গেছেন, নদীর সঙ্গে জড়িয়ে গিয়েছেন তিনি ছোট থেকেই। স্টেশন মাস্টারি করতে এসেও সে বান দিয়ে বন্দি নদীকে ভালোবেসেছে। বর্ষার জন্য 5 দিন নদীকে না দেখতে পেয়ে ছেলে মানুষের মতো সে ছটফট করেছে, আমরা গল্পে দেখেছি। যখন বর্ষার সময় সে 5 দিন নদীকে দেখতে পায়নি, তখন সে ছেলে মানুষের মতো ছটফট করেছে এবং তার মন উতলা হয়ে উঠেছে তার পরমাত্মীয় নদীটিকে দেখার জন্য। 5 দিন পর তার মনে হয়েছে নদীকে দেখতে না পেলে সে হয়তো আর বাঁচবে না। এতই সে নদীটাকে ভালোবাসতো, এত গভীরভাবে ভালোবাসতো। তার মনে হয়েছে যে সে হয়তো আর বাঁচবে না। তাই নদীর অপরূপ রূপ দেখার জন্য সে ছুটে গেছে নদীর কাছে। নদীর প্রাকৃতিক সৌন্দর্য, তার যে অপরূপ সৌন্দর্যের রূপ দেখার জন্য সে ছুটে গেছে নদীর কাছে। কিন্তু ব্রিজের কাছাকাছি এসে নদীকে দেখে এসে অবাক হয়ে যায়। 5 দিন আগেও বর্ষার জলে ওই নদী ছিল পরিপুষ্ট। তার পঙ্কিল খরস্রোত দেখা দিয়েছিল চঞ্চলতা। এই চঞ্চল নদীকে এসে দেখেছিল নদীর পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। নদীর যে চঞ্চল রূপ, নদের চাঁদ সেখানে দেখেছিল যে নদীর পরিপূর্ণতার আনন্দের আত্মপ্রকাশ ঘটেছিল, সেখানে আনন্দের প্রকাশ ঘটেছিল। কিন্তু 5 দিন পর সেই নদীকে দেখে তার যেন অচেনা লাগলো, একদম অচেনা। সে চিনতেই পারল না এই নদীটাই কি সেই নদীটা। নদীর গাঢ় পঙ্কিল জলস্রোত ফুলে ফেঁপে উঠে ছুটে চলেছে। নদীর সেই রূপ ভীষণ ভয়ঙ্কর, ভীষণই ভয়ঙ্কর। নদীর জল ব্রিজে বাঁধা পেয়ে আবর্ত সৃষ্টি করেছে। জলপ্রবাহ যেন জীবন্ত হয়ে উঠেছে এখানে। আর এই জীবন্ত নদীর স্রোতের মধ্য দিয়েই নদের চাঁদ তার স্ত্রীকে লেখা চিঠি ছুঁড়ে ফেলেছে, যা সে লিখেছিল বর্ষার সঙ্গে সুর মিলিয়ে একাত্ম হয়ে। তার স্ত্রীকে পাঠানোর জন্য যেটা লিখেছিল নদের চাঁদ, সেই চিঠিটি সে ছুঁড়ে ফেলে নদীর জলের মধ্যে। তার মনে হয় নদী যেন চিঠিখানা পেয়ে তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছে। সে ভাবছে নদী তার কাছে এক জীবন্ত প্রতিমূর্তি হিসেবে ধরা দিয়েছে। এমন সময় এক অদ্ভুত খেলায় মেতে ওঠে নদীর চাঁদ। ছেলে মানুষই আমোদে মিশে যায় তার মধ্যে। তাই চারদিক অন্ধকার হয়ে গেলেও সে বসে ভিজতে থাকে। নদের চাঁদের মনে হয় রোষে, ক্ষোভে উন্মত্ত নদী যেন বিক্ষোভ করছে। বাঁধের মধ্য থেকে সে নদী বেরিয়ে আসতে চাইছে। আর সে বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার জন্যই যেন নদী এভাবে প্রতিবাদ জানাচ্ছে। নদের চাঁদ ভাবছে ব্রিজ ভেঙে মানুষের তৈরি বাঁধ চুরমার করে দিয়ে নদী যেন নিজের স্বাভাবিক গতি ফিরিয়ে পেতে চাইছে। কিন্তু নদের চাঁদ মনে বোঝে নদী যদি সমস্ত বাঁধা চূর্ণ বিচূর্ণ করে মুক্তি লাভ করে, তাহলেও তার নিজের নিস্তার নেই। সে ভাবছে মানুষ আবার নদীকে বন্দি করবে, আবার নদীকে বাঁধ গড়ে তুলবে। তারপর হয়তো গভীর প্রশস্ত জলপূর্ণ নদীও নদের চাঁদের দেশের নদীর মতো ক্ষীণস্রোতা হয়ে উঠবে। সে ভাবছে তাই যে রং করা নতুন ব্রিজের এক সময় যে ব্রিজের জন্য নদের চাঁদের গর্ব হতো, আজ সেই ব্রিজকে অপ্রয়োজনীয় বলে তার মনে হচ্ছে। যে এই ব্রিজটা কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজনই নেই এই ব্রিজটার, তার অপ্রয়োজনীয় মনে হচ্ছে আজ। বন্দি নদীকে ভালোবেসেছে নদের চাঁদ, সেও মুক্তি কামনা করেছে। বন্দি নদীকে সে ভালোবেসেছে নদের চাঁদ, সেও নদীর মুক্তি কামনা করছে। সে চাইছে নদী মুক্তি হোক, নদী মুক্ত হোক। যখন সে নদীর মুক্তির কথা ভাবতে ভাবতে লাইন ধরে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই নদের চাঁদের জীবনে এক করুণ পরিণতি ঘটে গেল।
এক প্যাসেঞ্জার ট্রেন এসে তাকে পিছিয়ে দিয়ে চলে গেল। নদের চাঁদ নদীর পক্ষ নিয়ে যন্ত্র সভ্যতার প্রয়োজনীয়তাকে প্রশ্ন করেছিল। যন্ত্র সভ্যতা তার সে স্পর্ধা মেনে নেয়নি। তাই এই গল্পে শেষে যেন নদের চাঁদের এই করুণ পরিণতি এক প্রকার অবসম্ভাবী ছিল বলেই লেখকের মনে হয়েছে। লেখক বলছেন, মানিক বন্দ্যোপাধ্যায়, যে অবসম্ভাবী একটা পরিণতি তিনি মনে করছেন। নদীর বিদ্রোহ গল্পের নামকরণ কিন্তু ব্যঞ্জনাধর্মী। এখানে মানুষ এবং নদীর মধ্যে যে এক অদ্ভুত সখ্যে একটা ভালোবাসার সম্পর্ক বর্ণনা এখানে আমরা পাচ্ছি। এখানে আমরা দুটি নদীর কথা পাচ্ছি। একটি নদের চাঁদের দেশের সে ক্ষীণস্রোতা নদী, আর আরেকটি নদী যার সঙ্গে স্টেশন মাস্টারি করতে এসে নদের চাঁদের আলাপ হয়। সেই নদী ছিল বন্দি, বাঁধ দিয়ে মানুষ তাকে বন্দি করেছিল, তার উপরে ছিল ব্রিজ। নদীর বিদ্রোহ গল্পে নদী এক জীবন্ত প্রতিমূর্তি হিসেবে ধরা দিয়েছে। বর্ষার জলে এই নদীর পঙ্কিল জলস্রোত দেখাতে উন্মাদনা, চঞ্চল হয়ে ওঠে নদীর স্রোত। এখানে লেখক নদীর যে বর্ণনা দিয়েছেন সেখানে বলছে যে তাতে মনে হয় মানুষের মতো তার মধ্যেও সমস্ত অনুভূতি বর্তমান, নদীর মধ্যেও তিনি দেখতে পাচ্ছেন, পর্যবেক্ষণ করছেন তিনি। নদীর নানা রূপ প্রকাশ পেয়েছে গল্পে। যেমন একদিকে নদের চাঁদ সে দেশের ক্ষীণস্রোতা নদীটি নির্জীব, অন্যদিকে স্টেশন মাস্টারি করতে এসে দেখেন সেই নদীটি বন্দি নদীটি উদ্দাম। বন্দি নদীতে জলস্রোতের উন্মাদনা যেন বৃষ্টির জল পেয়ে আরও বেড়েছে, আরও বেড়ে উঠেছে দ্বিগুণ। দেখছেন নদের চাঁদ। মানুষ নিজেদের সুবিধার জন্য বাঁধ দিয়ে নদীকে বন্দি করেছে, তৈরি করেছে ব্রিজ। সব কিছুই মানুষ করেছে যন্ত্র সভ্যতার সাহায্যে, নিজেদের প্রয়োজন মেটাতে, নিজেদের সব কিছু আখির গোছানোর জন্য, নিজেদের প্রয়োজন, নিজেদের সুবিধা মেটানোর জন্য নদীকে বন্দি করেছে মানুষ যন্ত্র সভ্যতার সাহায্যে। নিজেদের প্রয়োজনে তারা নদীর স্বাভাবিক গতিকে আটকে রেখেছে, আর সেই কারণেই এই গল্পে নদী যেন বিদ্রোহ হয়ে উঠেছে। এই বিদ্রোহ ঘোষণা করেছে যন্ত্র সভ্যতার বিরুদ্ধে, প্রতিবাদী হয়ে উঠেছে যারা তাকে বন্দি করেছে তাদের বিরুদ্ধে, আধুনিক যন্ত্র সভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এই ব্রিজ আর বাঁধ ভেঙে ফেলে নদী যেন তার স্বাভাবিক গতি ফিরে পেতে চাইছে, আর তাই নদী তার উন্মত্ত জলস্রোতের মধ্য দিয়ে যেন বিদ্রোহ ঘোষণা করছে। এই গল্পে যে মুখ্য চরিত্র নদীর বিদ্রোহ গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের বলছেন যে নদের চাঁদের চরিত্রের মধ্য দিয়ে, যে নদের চাঁদের পাশাপাশি নদী যেন জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। এই নদী তার বন্দিদশা থেকে মুক্তি লাভের জন্য যান্ত্রিকতার বিরুদ্ধে, আধুনিক যন্ত্র সভ্যতার বিরুদ্ধে বিদ্রোহ জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। তাই গল্পের প্রেক্ষিতে যে নামকরণ নদীর বিদ্রোহ, এটা কিন্তু সার্থক আমরা বলতে পারি। নদীর যে বিদ্রোহ, নদীর যে সংগ্রাম করছে নদী, তার জীবন্ত রূপ ধরা পড়েছে, তাই গল্পটি সার্থক আমরা বলতে পারি। তাই এই গল্পে আমরা দেখতে পেলাম যে নদের চাঁদে নদীর প্রতি যে ভালোবাসা, যে বন্ধুত্ব খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন এই গল্পের মধ্য দিয়ে। তিনি বলছেন যে নদের চাঁদের জন্ম থেকে তার নদীর সঙ্গে বা তার নদী তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। তাই বর্ষায় 5 দিন দেখা নদীকে না পেয়ে তার মন ছটফট করেছে। ছেলে মানুষের মতো উৎসুক হয়ে উঠতে নদীকে দেখার জন্য। তার যে ভালোবাসা নদীর প্রতি, তার যে বন্ধুত্ব কি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলছেন যে নদীর ধারেই তার শৈশব, কৈশোর এবং যৌবন কেটেছে। এমনকি স্টেশন মাস্টারি করতে এসে পরিচয় হওয়া প্রশস্ত জলপূর্ণ নদীকে সে ভালোবেসেছে। তেমনই তার দেশের ক্ষীণস্রোতা নির্জীব নদীকেও সে পরমাত্মীয় রূপে কল্পনা করেছে, যে পরমাত্মীয় রূপে কল্পনা করেছে তিনি। অনাবৃষ্টিতে শুকিয়ে যা নদীর জন্য এমনভাবে কেঁদেছিল যেন কঠিন রোগে কোনো পরমাত্মীয়, কোনো নিকট আত্মীয় যখন মারা যাওয়ার সময় যে মানুষের দুঃখ, মানুষের যে কষ্ট হয়, ঠিক সেরকমভাবে যখন নদীর জল শুকিয়ে যেত, যখন অনাবৃষ্টি হতো, নদের চাঁদ ঠিক তেমনভাবে কেঁদেছিল, ঠিক সেরকমভাবে। অনেকটা পরম আত্মীয়ের মতো, নিকট আত্মীয়ের মতো, নিকট কোনো আত্মীয় পরিজনের মতো কেউ মারা গেলে যেমন কাঁদে, ঠিক সেরকমভাবে নদের চাঁদ কেঁদেছিল। এতটাই ভালোবেসেছিল নদীকে, এতটাই নদীর প্রতি ভালোবাসা, এতটাই নিখুঁত বর্ণনা তিনি ফুটিয়ে তুলেছেন নদের চাঁদ। বর্ষার জলে পরিপুষ্ট নদীর উচ্ছল আনন্দের ছোঁয়া নদের চাঁদের মনেও লেগেছিল। আবার নদীর পঙ্কিল জলস্রোতের আবর্তে সে তার স্ত্রীকে লেখা চিঠি ছুঁড়ে ফেলেছে নদীর জলে, অদ্ভুত খেলায় মেতে ওঠে। মনে হয় নদী যেন সেই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি লুকিয়ে রেখেছে, নদীর স্রোতের মধ্য দিয়ে লুকিয়ে ফেলেছে নদী। বাঁধ আর ব্রিজের মধ্যে নদীর মুক্তি লাভের কামনাই করেছে নদের চাঁদ। প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই সে নদীকে মুক্তি দিতে চেয়েছে। নদীর বন্দিদশা নদের চাঁদকেও এইভাবেই কষ্ট দিয়েছিল। নদীর যে বন্দিদশা, সেখানে নদের চাঁদও কষ্ট পেয়েছে, খুব নিদারুণ কষ্ট পেয়েছে। এভাবে নদী কখনো নদের চাঁদের পরমাত্মীয়, কখনো বা বন্ধু হয়ে উঠেছে আমরা দেখতে পাই। কখনো দেখছি কখনো পরমাত্মীয় বা কখনো বন্ধু, কোনো নিকট আত্মীয় হয়ে উঠেছে নদীর সঙ্গে নদের চাঁদের যে ভালোবাসা কি নিখুঁতভাবে ফুটে তুলেছেন। মানুষের সঙ্গে প্রকৃতির যে মেলবন্ধন তিনি ঘটিয়েছেন, যে এত নিখুঁতভাবে ফুটে তুলেছেন, সত্যি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে তা ফুটে উঠেছে আমরা দেখতে পাই।
তাই আমরা দেখতে পেলাম যে নদের চাঁদে নদীর প্রতি যে ভালোবাসা এবং বন্ধুত্ব কতটা গাঢ়, কতটা প্রগাঢ়। এছাড়াও নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের যে মৃত্যু তার মধ্য দিয়ে কিন্তু পাঠকের উদ্দেশ্যে আমাদের একটা বার্তা দিয়েছে, আমাদের সকলকে মানিক বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দিয়েছেন। সেই বার্তাটা কী বলতো? সেই বার্তাটা হলো নদীর বিদ্রোহ গল্পে যে দুটো নদীর কথা আমরা পেলাম, একটা নদী ছিল নদের চাঁদের জন্মভূমির পাশ দিয়ে বয়ে যাওয়া এবং অন্যটা ছিল কর্মস্থলের গা ঘেঁষে, যেখানে তিনি কাজ করতেন। জন্মভূমি নদীটি দিয়েই তার নদীপ্রীতির সূচনা আমরা দেখতে পাই, যে ছোটোবেলাকার তার যে জন্মভূমি, তার যে শৈশবকাল যেখানে তার কেটেছে, সেখানে সেই নদীর প্রীতি দিয়েই তার সূচনা, নদীর প্রতি ভালোবাসা। আর কর্মস্থলী নদীটি তার সেই আবেগের পরবর্তী পর্যায়। লেখকে যেখানে নদের চাঁদ বলছেন, যে নদের চাঁদের যে লেখক যে বলছেন মানিক বন্দ্যোপাধ্যায়, যে নদের চাঁদের যে আবেগ, নদীর প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু ছোটো থেকেই তার যে গ্রামের যে নদী ছিল সেখানে তার নদীর প্রীতি, নদীর প্রতি ভালোবাসার সূচনা, এবং সেখানে শেষ হয়েছে পরবর্তী পর্যায়ে তার যে আবেগ, যেখানে তিনি কাজ করতেন, তার কর্মস্থলের যে নদীটি, সেখানে তার আবেগের তার পরবর্তী পর্যায় সেটা। রবীন্দ্রনাথের বলায় যেমন গাছের কথা ভাবতে ভাবতে নিজের মনে প্রাণে একটা গাছ হয়ে উঠেছিল, আমরা দেখতে পাই বলাই গল্পে, ঠিক সেরকম এই গল্পে নদের চাঁদ নদীকে ভাবতে ভাবতে যেন নদী হয়ে উঠেছে, তিনি যেন নিজেই একটা নদী হয়ে উঠেছেন, নদীর একটা জীবন্ত প্রতিমূর্তি হয়ে উঠেছে নদের চাঁদ এই গল্পে। এবং তিনি দেখছেন যে নদীর যে শুষ্কতা, জলোচ্ছ্বাস যেন নদের চাঁদের জীবনের জোয়ার ভাটা, তিনি বলছেন মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদেরকে বুঝিয়ে তুলছেন যে নদীর যে শুষ্কতা, ভাবোচ্ছ্বাস, সেটা যেন নদের চাঁদের জীবনের জোয়ার ভাটা। তার কাছে নদীকে বাঁধ দেওয়ার অর্থ জীবনের গতিরোধ করা, অর্থাৎ জীবনের গতিকে থামিয়ে দেওয়া, জীবনকে আরও এগিয়ে যেতে না দেওয়া, জীবনের গতিকে যেন স্তব্ধ করে দেওয়া, সেখানে যেন জীবন স্থিমিত, যেন জীবনে আর কোনো মানে নেই, জীবনের কোনো মূল্য নেই, বোঝাতে চাইছেন আমাদেরকে। এছাড়াও সমুদ্রের উপর যে নির্মিত সেতু, তা দেখতে অতি সুন্দর, কিন্তু তাতে তো সমুদ্রের স্বাভাবিকতা অপমান করা। সমুদ্রের উপর যে সেতু মানুষ যে নির্মাণ করে, সেটা কিন্তু দেখতে সুন্দর হয়, কিন্তু তাতে সমুদ্রের স্বাভাবিকতা যে অপমান করা হয়, সমুদ্রের স্বাভাবিকতা, সমুদ্রের যে জলোচ্ছ্বাস, আমরা সেটাকে ব্যাঘাত ঘটানো হয়, সেটাকে বাধাপ্রাপ্ত করা হয়। কেননা অপার সমুদ্র যে এতে বন্দী হয়ে পড়ে, কারণ সমুদ্র যে অপার, তার কোনো শেষ নেই, তার কোনো পরিসমাপ্তি নেই, সেখানে মানুষ বন্দী করছে আধুনিক যন্ত্র সভ্যতায় সেতু বন্ধন করে। নদের চাঁদের কাছে নদীর যে ব্রিজ বা সেতু আগ্রাসী মানুষের ঔদ্ধত্যের প্রতীক, এটা আমরা জানতে পারছি। বর্ষার নদীর যে জলোচ্ছ্বাস, তার নদীর বিদ্রোহ, এবং নদের চাঁদ সেটা অনুভব করে। গল্পের উপসংহারে আমরা দেখতে পাই যে নদের চাঁদ রেল লাইনের উপর দিয়ে যখন হাঁটতে হাঁটতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, নদী আর জীবন সে সমার্থক। সেখানে লেখক সে বার্তা দিতে চেয়েছেন যে নদের চাঁদের মৃত্যুর মধ্য দিয়ে নদী আর জীবন মানুষের যে সমার্থক পরস্পর, যে সে কথাই তিনি বলছেন যে একে অপর ছাড়া বাঁচতে পারবে না। নদী আর মানুষের জীবনকে তিনি একাত্ম করে দিয়েছেন, তিনি সমার্থক শব্দে বেঁধে দিয়েছেন মানুষকে। লেখক সে বার্তাই দিয়েছেন নদের চাঁদের মৃত্যুর মধ্য দিয়ে। তিনি বলছেন যে নদী আর মানুষের জীবন পরস্পর সমার্থক, একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, একে অপরের অভিন্ন হৃদয় নদী আর মানুষের জীবন। নদের চাঁদের মৃত্যুর মধ্য দিয়ে তিনি কিন্তু পাঠককে, আমাদের সকল দর্শককে, আমাদের সকল পাঠকপ্রেমীদেরকে সেই বার্তাই পৌঁছে দিয়েছেন। এই গল্পে অসাধারণ একটা বার্তা আমাদেরকে প্রকাশ করেছেন। তাই বলতে পারি যে ছোটো গল্প হিসেবে নদী বিদ্রোহ কিন্তু সার্থক একটা ছোটো গল্প। আশা করি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম বিষয়বস্তুটা বা সারসংক্ষেপটা। এরপর তোমাদেরকে কয়েকটা শব্দার্থের মানে বলে দিই, যেগুলো তোমাদের পাঠ ক্ষেত্রে বা যখন তোমরা পড়বে তখন অনুসরণের ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। কয়েকটা শব্দের মানে বলে দিচ্ছি। যেমন সহকারী শব্দের অর্থ সহযোগী, মেঘাচ্ছন্ন শব্দের অর্থ মেঘে ঢাকা, ব্রিজ শব্দের অর্থ সেতু, সকলেই জানো। বাঁধ শব্দের অর্থ জলস্রোত আটকাবার জন্য যে প্রাচীর, বাঁধ। কল্পনা শব্দের অর্থ কল্পিত বা মন গড়া বিষয়। বর্ষণপুষ্ট শব্দের অর্থ বর্ষার জলে পুষ্ট। তুচ্ছ মানে গুরুত্বহীন। অবিরত শব্দের অর্থ বিরামহীন। এবং উৎসুক্য শব্দের অর্থ উৎসুক্য ভাব বা আগ্রহ। মালগাড়ি শব্দের অর্থ মালবাহী গাড়ি, যেগুলো মাল নিয়ে যায়। নিয়ন্ত্রিত শব্দের অর্থ নিয়ন্ত্রণ করা হয়েছে এমন। উপভোগ শব্দের অর্থ আনন্দের সঙ্গে ভোগ। এবং কৈফিয়ত মানে জবাবদিহি। ক্ষীণস্রোতা শব্দের অর্থ যে নদীর বেগ কমে এসেছে, খুবই কমে এসেছে বা ক্ষীণ, তাকে বলা হয় ক্ষীণস্রোতা। নির্জীব শব্দের অর্থ একান্ত অবসন্ন বা ক্লান্ত। উপক্রম শব্দের অর্থ উদ্যত। দুরারোগ্য ব্যাধি মানে সহজে যে আরোগ্য হয় না বা সহজে যে রোগ থেকে মানুষ নিরাময় হয় না, সেটা হচ্ছে দুরারোগ্য ব্যাধি। পরমাত্মীয় মানে আত্মীয়দের মধ্যে যে অতি ঘনিষ্ঠ বা অত্যন্ত ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ বা যে প্রিয় ব্যক্তি। দৃষ্টিপাত শব্দের অর্থ দেখা। পঙ্কিল শব্দের অর্থ কর্দমাক্ত বা কাদা ভরা। চাঞ্চল্য মানে অস্থিরতা। সংকীর্ণ শব্দের অর্থ সরু। ধারক স্তম্ভ মানে কোনো বিন্দুকে ধরে থাকে যে ধাম। আবর্ত শব্দের অর্থ ঘূর্ণন বা আলোড়ন। আমোদ শব্দের অর্থ আহ্লাদ, আনন্দ, প্রমোদ করা। বিরহ শব্দের অর্থ প্রিয়জনের সাথে যে বিচ্ছেদ, তাকেই বলা হয় বিরহ।
অশ্রুতপূর্ব মানে আগে কখনো শোনা হয়নি এমন। সঙ্গত শব্দের অর্থ সামঞ্জস্য রেখে বা সামঞ্জস্যপূর্ণ। স্থিমিত শব্দের অর্থ ক্ষীণ বা অনুজ্জ্বল। দিশেহারা মানে দিগ্ভ্রান্ত। ক্ষোভ শব্দের অর্থ মানসিক চাঞ্চল্য। প্রশস্ত মানে চওড়া। স্তম্ভিত শব্দের অর্থ বিস্ময়ে স্তব্ধ। পরিপুষ্ট মানে সম্পূর্ণ রূপে পুষ্ট। পরিপূর্ণতা মানে সম্পূর্ণতা। ফেনোচ্ছ্বাসিত মানে ফেনিল। উন্মত্ততা মানে বাদুলতা বা পাগলামি, যে উন্মাত্ততা। অবিশ্রান্ত মানে অক্লান্ত বা বিরামহীন। অবসন্ন শব্দের অর্থ অবসাদগ্রস্ত বা ক্লান্ত বা শ্রান্ত। আকস্মিক শব্দের অর্থ হঠাৎ। রোষ শব্দের অর্থ রাগ। আর্তনাদী শব্দের অর্থ চিৎকৃত বা চিৎকার। বিদ্রোহ শব্দের অর্থ বিরুদ্ধ, অভ্যুত্থান। আশা করি কয়েকটা শব্দের অর্থ মানে বললাম, তোমাদের উপকৃত হবে তোমরা অবশ্যই। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবে। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।